গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে সংসদে বিরোধী দলের প্রস্তাব। মঙ্গলবার 2 ঘন্টা আলোচনার জন্য দিন নির্ধারণ। আকস্মিক পরিদর্শনে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী। সব পাবলিক পরিবহনে জিপিএস সিস্টেম চালুর কথা জানালেন সড়কমন্ত্রী। দেশজুড়ে জ্বালানির সংকট চরমে। সরকারের লাগাতার ঘোষণার পরও কাটছে না আতঙ্ক। পরিস্থিতি হতে পারে ভয়াবহ, শঙ্কা বিশেষজ্ঞদের। এবং রাজধানীর ফুটপাত দখল করে ভাসমান দোকান, ভোগান্তিতে নগরবাসী। দখলমুক্ত রাখতে চলমান থাকবে অভিযান। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। গণভোট জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারে চলমান অধিবেশন মুলতবি করে সংবিধান সংস্কার অধিবেশন আহ্বানে সংসদে প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এতে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে প্রস্তাবনায় ভুল আছে দাবি করে আলোচনার জন্য আলাদা দিন নির্ধারণের পক্ষে মত তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। উভয় পক্ষের আলোচনা শুনে এ বিষয়ে 31শে মার্চ মঙ্গলবার 2 ঘন্টা আলোচনার জন্য দিন নির্ধারণ করে দেন স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মফিউর রহমানের রিপোর্ট। জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার অধ্যাদেশ 2025 বাস্তবায়নে চলমান সংসদ অধিবেশন মুলতবি করে সংবিধান সংস্কার অধিবেশন আহ্বান করার জন্য লিখিত প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। স্পিকারের অনুমতিক্রমে প্রস্তাবটি পাঠ করেন তিনি। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের প্রদত্ত রায় বাস্তবায়নের লক্ষ্যে আইনে বর্ণিত সময়সীমার মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি, যা 30 পঞ্জিকা দিবসের মধ্যে আহ্বান করার কথা ছিল। কার্যপ্রণালী বিধির 62 বিধি অনুসারে উপরোক্ত জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপনের নোটিশ প্রদান করেছি। পরে আইনমন্ত্রী বলেন, প্রস্তাবটি যৌক্তিক, তবে এ বিষয়ে আলোচনার জন্য সময় প্রয়োজন। এ বিষয়টি আলোচনার দাবি রাখে। ওনাদের পক্ষ থেকেও আলোচনা হবে, আমাদের পক্ষ থেকেও আলোচনা হবে। আমরা আলোচনা করতে চাই, তবে আলোচনার আগে একটু সময় প্রয়োজন। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, অত্যন্ত সময় উপযোগী এই সাবজেক্টে আলোচনার জন্য মাননীয় স্পিকার আপনি একটি সময় নির্ধারণ করে দেন। আর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে প্রস্তাবনায় ভুল আছে বলে দাবি করে পুনরায় নোটিশ দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রুল 62 রুলস অফ প্রসিডিউর নোটিশ উনি দিয়েছেন। নোটিশ তো দিতে পারবেন আপনি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিয়ে গেলে তো আপনাকে অন্য বিষয়ে যেতে হবে, আর বিধি 68-এ যেতে হবে। সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব করেন তিনি। সংবিধান সংশোধনের জন্য let us form a constitution reform committee here, পজিশন এবং অপোজিশন সবগুলোকে নিয়ে, সবাইকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য আমরা কাজ করি এবং আমাদের গুরুত্ব দিতে হবে জুলাই জাতীয় সনদ। আগামী 31শে মার্চ মঙ্গলবার 2 ঘন্টা এ বিষয়ে আলোচনার জন্য দিন ধার্য করে দেন স্পিকার। সবার বক্তব্য শ্রবণ করে সংসদের কার্যপ্রণালী বিধি 65(2) অনুযায়ী আমাদের 3 দিনের মধ্যে এই বিষয়টাকে নিষ্পত্তি করতে হবে। সেই হিসাবে আগামী 31শে মার্চ 2026 তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘন্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করেন সংসদ সদস্যরা। 24 উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাপক লুটপাট ও দুর্নীতির কারণে গ্রাম অঞ্চলের রাস্তার অবকাঠামোগত উন্নয়ন তেমন হয়নি। রোববার সংসদে এক প্রশ্নের জবাবে কথা বলেন মির্জা ফখরুল। অপর এক প্রশ্নের জবাবে জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। মফিউর রহমানের আরও একটি রিপোর্ট। সংসদ অধিবেশনের শুরুতে সংক্ষেপে ভাষণ দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এতে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও রক্তিম জুলাইয়ের শহীদের অবদানের কথা স্মরণ করেন। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। আমি একই সাথে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে 1991 সনের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। পরে তিনি সংসদ পরিচালনার জন্য সহায়তা কামনা করেন সংসদ সদস্যদের কাছে। আমি আপনাদের প্রত্যেককে আশ্বস্ত করছি যে তাকে অভিনন্দন জানান সরকার দলীয় চিফ হুইপ এবং বিরোধী দলীয় নেতা। আপনি আজকে যে মনোভাব এখানে ব্যক্ত করেছেন আপনার বক্তব্যের মধ্য দিয়ে, আসলে বাংলাদেশের জনগণ এটাই কামনা করে। আপনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আপনি নিরপেক্ষ থাকবেন এবং আপনি দলের পদ থেকে পদত্যাগ করেছেন। আমরা তাকে সাধুবাদ জানাই। এক প্রশ্নে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সংসদকে জানান, বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুব নারীদের আত্মনির্ভরশীল ও কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া কার্ড দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা বাংলাদেশের জাতীয় সকল ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করতে যাচ্ছি। অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে মেগা প্রকল্প নেওয়া হলেও ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কারণে গ্রাম বাংলার বেশিরভাগ কাঁচা রাস্তা পাকা করা হয়নি। বর্তমান সরকার গ্রামের রাস্তা পাকা করতে কার্যকর উদ্যোগ নেবে বলেও জানান তিনি। ফ্যাসিস্ট সরকার আমলে এই উন্নয়নের নামে মেগা প্রজেক্ট অথবা উন্নয়নের নামে চরম দুর্নীতি করা হয়েছে। আগামী দিনগুলোতে আমরা এই ধরনের কোন দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আমরা গ্রামাঞ্চলের রাস্তাঘাটগুলোকে, যোগাযোগ ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করব ইনশাল্লাহ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিএনপি সরকার কার্যকর উদ্যোগ নেবে বলেও জানান মির্জা ফখরুল। এই গ্রাম বাংলার প্রায় সব মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আমাদের মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রবেশের আগে কর্মকর্তাদের অফিসের বিষয়ে খোঁজখবর নিতে রোববার 4 মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্টদের সঙ্গে কৃষক কার্ড নিয়ে আলোচনা করেন তিনি। এদিকে দুপুরে নিজ দপ্তরে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সব পাবলিক পরিবহনে জিপিএস সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সপ্তাহের প্রথম দিনে রোববার সকাল ঠিক 9টায় সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে প্রবেশের আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন সরকার প্রধান। এরপর সকালে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্টদের সঙ্গে কৃষক কার্ড নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এদিকে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার। এর মাধ্যমে যারা ওভার স্পিড করবে 80 কিলোমিটার সে 60 কিলোমিটার এর লিমিট, এর বাইরে যারা যারা যাবে তাদের প্রত্যেকের রেকর্ড ফুটেজ আসবে আমাদের, সেই অনুযায়ী তার ঘরে মামলার জরিমানা চলে যাবে। প্রধানমন্ত্রী সভায় সবার উপস্থিতিতে এটা একটা জিপিএসটা চালু করার একটা ডিসিশন হয়েছে। এই জিপিএস চালুর প্রধান প্রতিবন্ধক হচ্ছে মালিক এবং শ্রমিকরা। তারা এখানে একমত হয়েছে যে আমরা জিপিএস চালু হওয়া উচিত, 1 নম্বর পজিটিভ। এতে সব পাবলিক পরিবহনে জিপিএস সিস্টেম চালুর কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আগামীতে অল্প সময়ের মধ্যে যত্রতত্র হাইওয়ের পাশে টিকিট কাউন্টার এটা থাকবে না, এটা বাস স্ট্যান্ডে নিয়ে আসতে হবে, অথবা গন্তব্য যেখানে বাস গিয়ে থামবে সেখানেই থাকবে। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে। তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না নিয়ন্ত্রণ করা যাবে, কে মাঝপথ থেকে ঘুরিয়ে যাত্রী নিয়ে চলে যাচ্ছে, তার ইচ্ছা মতো ভাড়া নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে, সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার মানুষ স্বস্তিতে ঈদ যাত্রা করেছে বলেও জানান মন্ত্রী। যে কোনো সময়ের চেয়ে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। যদিও আমি বলছি 2-3টে দুর্ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের 1 মাস পরেও জ্বালানি তেলের সংকটের প্রভাব থেকে বের হতে পারেনি বাংলাদেশ। রোববার রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সামনে গাড়ি নিয়ে চালকদের অপেক্ষার দীর্ঘ সারি প্রতিনিয়ত দীর্ঘতর হচ্ছে। কিছু কিছু তেল পাম্পে সাময়িক তেল সরবরাহ বন্ধ রেখেছে, তবে দ্রুতই সেবা চালুর আশ্বাস দিয়েছে পাম্প কর্তৃপক্ষ। এমআর আসাদের রিপোর্ট।
রাজধানীর ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারিতে যানবাহন নিয়ে চালকদের অপেক্ষার চিত্র এখন প্রতিদিনের। পাম্পে মোটরসাইকেল 5, মাঝারি যানবাহন 15 ও বড় পরিবহন 25 লিটার পর্যন্ত জ্বালানি তেল পাচ্ছে। তবে এজন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, লাইন দাঁড়াচ্ছে কিলোমিটারে। চালকেরা অভিযোগ করেন কিছু ফিলিং স্টেশন তেল দেয়া বন্ধ রাখায় অন্য পাম্পগুলোতে চাপ বাড়ছে। যতগুলো তেলের পাম্প আছে সেখানে যদি তারা সবাই তেল দেয়, অর্থাৎ সময় মতো তেলটা দেয়, একটা নির্দিষ্ট সময়ও দেয়, তাহলেও আমাদের সেই ঘাটতিটা থাকে না এবং এখানে চাপটা পড়ে না। আপনি মিরপুরের দিকে যান, যে খালেক পাম্প, এরা সবগুলো সব বন্ধ, যার ফলে সবাই এখানে এসে চাপ নিতে দিচ্ছে, যার ফলে আমাদের কোনো উপায় থাকছে না, আমরা সবাই এখানেই দাঁড়াচ্ছি। আমাদের কাছে তেল নাই বলে সরকার তো বলতেছে তেল দিতে আছে। আমরা একটা ট্রিপ ঢাকার বাইরে গেলে 10টা করে তেল দেয়, 15টা করে তেল দেয়, তারপর দিলেও আবার বহুত কিছু ঝামেলা আছে। গাবতলী, মহাখালী, কল্যাণপুর সব বন্ধ থাকার কারণে আসামগড়ে দুইটা পাম্প শুধু ঝামেলা। বন্ধ তেল পাম্পের বেশিরভাগ রয়েছে মিরপুর রোডের গাবতলী এলাকায়। তেল দেয়া বন্ধ রাখার কারণ হিসেবে সাপ্লাই না আসার কথা জানালেন স্টেশন ম্যানেজার। তেল আসছিল পরশুদিন রাতে আসার পরে পরশুদিন রাতে যতদূর সম্ভব আমরা দিয়েছি, তারপরের দিন সারাদিন দুপুর 2টা পর্যন্ত দিয়েছি। 2টার পরের থেকে আর তেল নাই, এখন পর্যন্ত তেল আসেনি, তবে আসবে, আশাবাদী আসবে ইনশাল্লাহ। আসলে আমরা আবার দিব। নতুন ট্যাঙ্কারে সাপ্লাই এলে পাম্প থেকে পুনরায় গ্রাহকের চাহিদা অনুসারে তেল দিতে পারবেন বলেও উল্লেখ করেন তারা। চিঠি এসেছিল, আমরা সাইনবোর্ডটা লাগাই দিয়েছি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নড়াইলে ডিজেল দিতে অপারগতা জানানোয় পেট্রোল পাম্প ম্যানেজার নাহিদ সরকারকে ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ঘাতক চালক সুজ্জাত আলীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার কিসমত মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব 6 যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত চালক সুজ্জাত পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বাগারপাড়া থানার কিসমত মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নড়াইল জেলার তানবীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরকারকে ট্রাক চাপা দিয়ে হত্যাকারী ঘাতক ড্রাইভার সুজাত আলীকে র্যাব 6 গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ভিকটিমকে ট্রাক চাপা দিয়ে হত্যার দায় স্বীকার করে। বাগেরহাটের মংলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে অভিযান চালিয়ে প্রায় 12,000 লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড, নৌবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের জ্বালানি বাজারকে স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুদ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে পিরোজপুরের নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি ও অবৈধভাবে মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 2 ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে প্রায় 400 লিটার পেট্রোল জব্দ করেছে নাজিরপুর উপজেলা প্রশাসন। সরকারের লাগাতার ঘোষণার পরও তেল সংকটের আতঙ্ক কাটছেই না। কি দিন কি রাত 24 ঘন্টায় গাড়ির দীর্ঘ সারি, তাই তেল নিয়ে সীমাহীন ভোগান্তিতে মানুষ। বিপাকে পড়েছে গণপরিবহন সংশ্লিষ্টরাও। তবে সংকট দীর্ঘ হলে থমকে যাওয়ার শঙ্কাও করছেন তারা। আর সংকটের আতঙ্ক দীর্ঘমেয়াদী হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। বিস্তারিত বিজন কুমারের বিশেষ প্রতিবেদনে। 1 মাস ধরেই দেশের ফিলিং স্টেশনের খুব চেনা দৃশ্য এটি। এমন দৃশ্য বাংলাদেশের প্রেক্ষাপটে বিরল। যেখানে তেল আছে সেখানে দীর্ঘ সারি তো আছেই, পাশাপাশি তেল না থাকলেও পাম্প থেকে সরছেন না অনেকেই। তেলের গাড়ি আসার সঙ্গে সঙ্গেই হুমড়ি খেয়ে পড়ছেন চালকরা। এতে দীর্ঘ সারির মতোই বাড়ছে ভোগান্তি আর আতঙ্ক। আমি শিকদারে গেলাম, পাইলাম না। এখানে আসছে, এখানে অনেক লম্বা সিরিয়াল, এখানেও তেল পাবো কিনা জানি না। আমি অলরেডি 3টাতে নক করে তারপর এটাতে আসলাম, এটা তো পেলাম না। অলমোস্ট 2 ঘন্টার মতো এখানে আমি দাঁড়িয়ে আছি। এখন আমরা পর্যাপ্ত তেল পাবো কিনা সন্দেহ আছে। তেলের সংকট না থাকলেও এক ধরনের অনিশ্চয়তার আতঙ্ক ক্রমেই জেঁকে বসেছে। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারাই সৃষ্টি করছেন কৃত্রিম সংকট। যারা তেলের পাম্প ব্যবসা করে তাদের মাধ্যমে আমার যেটা মনে হয় যে এরা সমস্যা করতেছে। এখানে সিন্ডিকেটই আসলে কাজ করছে, সরকারের দোষ দেওয়া ঠিক হচ্ছে না। তবে ব্যবসায়ীদের পাল্টা অভিযোগ ক্রেতাদের নিয়ে। বারবার তেল নিয়ে তা মজুত করে রাখাই তেলের বাজারে এমন প্রভাব বলেও দাবি তাদের। একজন প্রাইভেট কারের ড্রাইভার যিনি, উনি আমাদের এখান থেকে তেল নিছে সকালে, এবং 1 ঘন্টা পরে উনি আবার সিরিয়ালে আসছে তেল নেওয়ার জন্য, এবং মোটরসাইকেলও ঠিক সেম কাজটা করতেছে। রাইড শেয়ারিংয়ে জড়িতরা সংকটে তো ভুগছেন, এখন গণপরিবহন সংশ্লিষ্টরাও আতঙ্কিত।
আগে 5টি পরিচালনা করলেও এখন তা ঠেকেছে 2টি ট্রিপে। আগে তেল ফুল নিছি ট্যাঙ্কি, এখন তেল পাচ্ছি না, 20টা 25টা, অনেক সমস্যা। তেল তো আপনার দেয় না, কোনো জায়গায় দেয়, কোনো জায়গায় দেয় না। আগে আপনার 5 টিপেতে এখন হয় 3 টিপ 2 টিপ। এই সমস্যা দীর্ঘমেয়াদী হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন এই পরিবহন বিশেষজ্ঞ। জ্বালানি বা তেল এটা হচ্ছে এনার্জি হাব, সবকিছু কিন্তু স্থবির হয়ে যাবে, অচলতায়ন হয়ে যাবে। এখন তেল যদি তারা না পায়, তাদের চাকা যদি না ঘুরে, জীবিকা যদি না আসে, তখন দেখা যাবে সামাজিক অস্থিরতা কিন্তু শুরু হবে। এটা একটা ভয়ানক সংকট মোকাবেলায় প্রযুক্তির সমন্বয়ে ফুয়েল কার্ড চালুর পরামর্শও দেন তিনি। আমি যেটা মনে করি আসলে সরকারের উচিত এখন ফুয়েল কার্ড দেওয়া। সেই ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া যাবে না। আপনি কখন তেল নিচ্ছেন, কোন পাম্প থেকে নিলেন, কত লিটার নিলেন, এটা নির্ধারিত থাকবে এবং সেইভাবে তেল দেওয়া হবে। তবে মজুদ ঠেকাতে ট্যাগ অফিসার নিয়োগ ও বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত ইতিবাচক বলেও মনে করেন অধ্যাপক হাদিউজ্জামান। স্টোরে যারা করেছে তাদের আসলে শাস্তির আওতায় আনতে হবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ ও সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে 7 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। একই ট্রাইব্যুনালে তাইম হত্যার সূচনা বক্তব্য স্বাক্ষর গ্রহণ শুরু হয়েছে। এদিকে রাজধানীর পল্টন থানার প্রতারণার মামলায় মাসুদউদ্দিন চৌধুরীর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মুদাসির আলীর প্রতিবেদন। আলোচিত ১/১১ ঘটনা থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থানে বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ এবং সেনাবাহিনীর ৯ম ডিভিশনের সাবেক জিওসি মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। তারই প্রেক্ষিতে তাদের দুজনকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন প্রসিকিউশন টিম। প্রসিকিউশনের আবেদন আমলে নিয়ে 7 এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বর্তমানে তারা পৃথক মামলায় রিমান্ডে আছেন। প্রসিকিউশনের আবেদনের প্রক্রিয়া নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তারা অতীতের যে সকল কর্মকাণ্ড ছিল এগুলি অত্র ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত অপরাধ এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে আজকে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আমরা ট্রাইব্যুনাল 2-এ দুইজনকে শোন অ্যারেস্ট করার জন্য আমরা আবেদন করেছি। তাদের বিরুদ্ধে গুরুতর মানবতা বিরোধী অভিযোগের সংশ্লিষ্টতা রয়েছে। শুধু ১/১১ কিংবা জুলাই আগস্টে সংঘটিত অপরাধ নয়, তদন্তে যেসব অভিযোগের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তার সবই আমলে নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও তাদের বিরুদ্ধে অনেক মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে। আমরা সবটাই আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন আমরা করব। এদিকে আবু সাইদ হত্যা মামলায় এসি ইমরানের সম্পৃক্ততার প্রসঙ্গ নিয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। আবু সাইদের মামলার মধ্যে তার একটা ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার সক্রিয় অংশগ্রহণ পাইনি। 2টি ঘটনার মধ্যে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন এবং সেইটার বিষয়ে আলাদা মামলা হয়েছে। ট্রাইব্যুনাল 2-তে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন রাহাত হোসেন। অন্যদিকে দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে নিজ কার্যালয়ে আসেন নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দায়িত্ব পালনের সময় দলীয় বিষয় বিবেচনা করা হবে না বলে জানান তিনি। অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার কোনো রাজনৈতিক আদর্শ আমাকে প্রভাবিত করবে না। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। মালয়েশিয়া শ্রমবাজারের সিন্ডিকেটের অন্যতম হোতা সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর শাস্তি ও সিন্ডিকেটবিহীন মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের দাবিতে মানববন্ধন করেছে সিন্ডিকেট বিরোধী বাইরার সদস্যরা। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, মালয়েশিয়া শ্রমবাজারে অনিয়ম, দুর্নীতি ও অরাজকতার মাধ্যমে যে সিন্ডিকেট চক্র তৈরি হয়েছিল সেই সিন্ডিকেট চক্রের অন্যতম হোতা মাসুদ চৌধুরী। সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছেন তিনি। লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী তিনি বাইরার ভোট করেন নাই, সিন্ডিকেট বাইরার করেন নাই। তিনি 2007 সালে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন। একজন লেবার মালয়েশিয়ায় পাঠাইতে সর্বোচ্চ 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হয়। যারা এই সিন্ডিকেটের হোতা ছিলেন তারা খরচের পরেও 1.5 লাখ টাকা অবৈধভাবে তারা গ্রহণ করেছেন।
রাজধানী ঢাকার ফুটপাত দখল করে চলছে ভাসমান দোকান আর অবৈধ ব্যবসা। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। ফুটপাত দখলমুক্ত করতে রোববার বিকেলে রাজধানীর মিরপুর 10-এর হোপ মার্কেটে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিতে অভিযান চলমান থাকবে বলে জানান সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। ঢাকার ব্যস্ত সড়কের পাশের ফুটপাতগুলো এখন আর পথচারীদের জন্য উন্মুক্ত নেই। যে জায়গা দিয়ে পথচারীদের নির্বিঘ্নে হাঁটার কথা, সেখানে এখন গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাটের এক স্বর্গরাজ্য। রাজধানীর এই ফুটপাতগুলো হওয়ার কথা ছিল পথচারীদের জন্য উন্মুক্ত, তবে সেই ফুসরত এখন নেই। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন বহুবার এই ফুটপাতগুলোকে উচ্ছেদ করার চেষ্টা করলেও ফলাফল জিরো। অভিযোগ রয়েছে এসব ফুটপাতকে ঘিরে সক্রিয় রয়েছে চাঁদাবাজ চক্র। অন্যদিকে পথচারীদের অভিযোগ, ফুটপাত দখলের জেরে তাদের চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। অনেক ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে নামতে হচ্ছে মূল সড়কে। শুধু ফুটপাত না, রোডও দখল হয়ে গেছে। আমরা হাঁটতে পারতেছি না, মূলত আমাদের কষ্ট হয়। ফুটপাতগুলি পরিষ্কার থাকুক যাতে আমি স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারি। এরই ধারাবাহিকতায় ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে রাজধানী মিরপুর 10-এর হোপ মার্কেটের সামনে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন সিটি কর্পোরেশন প্রশাসক শফিকুল ইসলাম। জনগণের যেমন যাতায়াতের ব্যবস্থাটাকে সহজভাবে করে দিতে হবে, তেমনিভাবে একইভাবে যারা গরিব ব্যবসায়ী আছে তাদেরকেও একটা ব্যবসায়িক জায়গায় তাদেরকে একটা বন্দোবস্ত করে দিতে হবে। আর দোকানীদের দাবি, এসব দোকানের উপর নির্ভরশীল তাদের পরিবার। আমরা এখানে থাকবো না, আমাদের অন্য একটা জায়গায় দেন, কোনো সমস্যা না, আজকে উঠাই দেবেন, আজকে আমরা চলে যাবো, কিন্তু আমাদের বসার মতো একটা জায়গা করে দেন। যদি আমাদের এখান থেকে উৎখাত করা হয় তাহলে আমরা কোথায় যাব? একমাত্র রাস্তায় সব নিয়ে রাস্তায় দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। 4টা বাচ্চা সংসার চলে, আমার স্বামী অসুস্থ, আমি নিজে একটা দোকান করে আমার এই সংসারটা চলে। এই দোকানটা যদি উড়ে দেয় আমরা কিভাবে আমার সংসারটা চলবে? জীবিকার প্রশ্নে জড়িত মানুষের পুনর্বাসন না হলে এই সমস্যার স্থায়ী সমাধান কতটা সম্ভব তা নিয়েই রয়েছে প্রশ্ন। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায় রোববার দুপুরে বিডি সি ফুড লিমিটেডে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার 3 নম্বর কোল্ড স্টোরেজ থেকে শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। সেখানে প্রায় 500 টন চিংড়ি মজুদ ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রথমে কারখানার কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 11:40 সময় আমরা বিডিসি ফুডে আগুনের সংবাদ পেয়ে মাছের গোদামের এখানে এসে আমাদের 8টা ইউনিট আগুনে কাজ করে 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে এবং যে ঠান্ডা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। সিরিয়াতে ড্রোন হামলা করেছে ইরাক। এদিকে সিরিয়ার সীমানা ব্যবহার করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরানে স্থল হামলা চালালে আমিরাতের মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। যুদ্ধবন্ধ নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক, মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। সিরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে করা ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে সিরিয়ার সেনারা। সিরিয়ায় থাকা সর্বশেষ কয়েকটি মার্কিন ঘাঁটির একটিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানে স্থল হামলা চালালে আমিরাতকে সরাসরি শত্রু হিসেবে বিবেচনা করে ব্যাপক পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে হামলা চালিয়ে বিমানটি ধ্বংস করে দিয়েছে ইরান। সিরিয়ার দিক থেকে সীমান্ত পেরিয়ে লেবাননে স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের রাডার কেন্দ্র ও বিমানবন্দরে হামলা করেছে ইরান। যুক্তরাষ্ট্রের স্থল সেনাদের ইরানের আসার অপেক্ষায় রয়েছে দেশটির সেনারা, এমন মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধ নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে সংসদে বিরোধী দলের প্রস্তাব। মঙ্গলবার 2 ঘন্টা আলোচনার জন্য দিন নির্ধারণ। আকস্মিক পরিদর্শনে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী। সব পাবলিক পরিবহনে জিপিএস সিস্টেম চালুর কথা জানালেন সড়ক মন্ত্রী।
দেশজুড়ে জ্বালানি সংকট চরমে, সরকারের লাগাতার ঘোষণার পরও কাটছে না আতঙ্ক, পরিস্থিতি হতে পারে ভয়াবহ, শঙ্কা বিশেষজ্ঞদের। এবং রাজধানীর ফুটপাত দখল করে ভাসমান দোকান, ভোগান্তিতে নগরবাসী, দখলমুক্ত রাখতে চলমান থাকবে অভিযান। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।